আমাদের সেনাবাহিনীও কি দেশটাকে বাঁচাতে পারলো না? আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনাদের জন্ম এই দেশে, আমারও জন্ম এই দেশে। নেত্রী হুকুম দেন, আপনার হুকুমে অপেক্ষায় আছি আমরা। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার জন্য জীবন। কালকে হাসিনা আসুক, সব দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ মনে করেন যদি টান না, আমি আলম এই বাংলাদেশে থাকবো না। মানুষ মনে করেন আপনার এই যে শান্তিপ্রিয় নোবেলজয়ী ইউনুসকে বলে, আমি বলি যে অশান্তি প্রিয় নোবেলজয়ী ইউনুস। হাসিনাকে তাড়িয়ে কাকে আমরা ক্ষমতায় বসালাম? জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, এখন তার প্রায়শ্চিত্ত করছি। দরকার হইলে বাংলাদেশের মানুষ আবারও রক্ত দেবে, আমেরিকার জলযানের সামনে বুক পেতে দেবে, ডক্টর ইউনুসকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবে, তবু এই করিডোর দেবে না বাংলাদেশের মানুষ। এই যে জান্তা সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই যে পদক্ষেপ, অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা কঠোর হুঙ্কার দিয়েছে। আমাদের সেনাবাহিনীও কি দেশটাকে বাঁচাতে পারলো না? আমার পাহাড়, আমার সমুদ্র কি ইতিমধ্যেই আরসা, আরাকান আর্মি এবং নেপথ্য শক্তি মার্কিন বাহিনীর দখলে চলে গেছে? আমার বাংলাদেশের সেনাবাহিনী কি নীরব ভূমিকা পালন করছে? সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের তিনি তাকে নিয়ে গত কিছুদিন ধরে নানান খবর একেবারে ডালপালা মেলতে শুরু করেছে। এবার ইউনুসের অপশাসন শেষ হবে, সেনাপ্রধান সেই বার্তা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশ আওয়ামী লীগ আছে থাকবে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় চিলড্রেন পার্টি এনসিপিকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে বাংলাদেশের সকলে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যখন এনসিপির নাম নেবেন তখন সকলে এই এনসিপিকে নিষিদ্ধ জাতীয় নাগরিক পার্টি হিসেবে রাখবেন। কি হচ্ছে পাহাড় সমুদ্র সেনানিবাসগুলোতে? তাহলে কি বাংলাদেশ সেনাপ্রধান ও বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশটাকে রক্ষা করতে পারবে না? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ সেনাপ্রধান ও বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশটাকে কি রক্ষা করতে পারবে কি না। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। আমাদের সেনাবাহিনীও কি দেশটাকে বাঁচাতে পারলো না? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রসঙ্গটি তুলবার নানাবিধ কারণ উদ্ভব হচ্ছে, যার দরুন আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনাদের জন্ম এই দেশে, আমারও জন্ম এই দেশে। আপনারা যা ভালো মনে করেন, আমি ভালো মনে করছি যে আপনারা এই কাজটি করছেন না, এজন্য আমি কথা বলছি। আপনারা যদি মনে করেন দেশের অখণ্ডতা বজায় রাখবেন না, সেটি আপনাদের ব্যাপার। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আজকে এই মুহূর্তে প্রসঙ্গটি নিয়ে যখন কথা বলতে চাইছি, তখন আমার তারাপদ রায়ের বিখ্যাত কবিতা আমাদের সর্বনাশ হয়ে গেছের লাইনগুলো খুব বেশি মনে পড়ছে। তারাপদ রায় লিখেছেন, আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলাইবাবু বললেন ওটি বানর লাঠি গাছ। অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা 3 মাস বাকলস পরিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠছে। আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে, আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন। আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আসলেই আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের পূর্বসূরীরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে মানচিত্রটা দিয়ে গেছেন, আমরা সেই মানচিত্রটা অক্ষত রাখতে পারবো কিনা আজকে নানা প্রশ্ন
উকি মারছে, যার কারণেই আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তারাপদ রায়ের কবিতার লাইন উচ্চারণ করতে হচ্ছে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনারা জানেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটি মানবিক করিডোরের আলাপ হচ্ছে বেশ কয়েকদিন যাবত। প্রথমে গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ মাধ্যমে বললেন যে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য একটি মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তারপরে মঙ্গলবারেও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং সম্প্রতি যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে সেই খলিলুর রহমানও এক বিদেশি সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছিলেন। অর্থাৎ করিডোর দেওয়া হয়ে গেছে, হয়তো সিগনেচারও হয়ে গেছে। গত রমজান মাসে জাতিসংঘ মহাসচিব এলেন, তখনও কি সিগনেচার হয়ে গেছে? হয়তো বা তাই। কিন্তু ঠিক পরক্ষণে তারপরে দুদিন আগে আবার সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে না, এমনটা কোথাও আলাপ হয়নি। আজকাল এসব দেখে শুনে বড্ড দুঃখ লাগে। আজকাল আমাদের গণমাধ্যমের প্রতিও দুঃখ হয়। গণমাধ্যম অনেক কিছু প্রকাশ করছে না, প্রকাশ করতে পারছে না। কখনো কখনো ইচ্ছায়, কখনো কখনো অনিচ্ছায় গণমাধ্যমের ভাবসাব দেখে মনে হচ্ছে যেন গণমাধ্যমও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়ে গেছে। যে কোনো অসঙ্গতি, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড হবে সেটি আমরা প্রকাশ করব না। এখন তো চুক্তিভিত্তিক নিয়োগের মহা উৎসব চলছে। ধরেন যে বৃদ্ধটা ডায়াপার পরে শুয়েছিলেন তাকেও টেনে এনে সরকারের কোনো না কোনো জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকেও তেমনটা করা হয়েছে হয়তো, যার কারণে গণমাধ্যম এগুলো প্রকাশ করছে না। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় গণমাধ্যম যদি কোনো সংবাদ প্রকাশ করে তখন বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে এগুলো গুজব, গুজব বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। তেমনি গতকাল ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ দিয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের যে কক্সবাজারের রানুতে 10ম পদাতিক ডিভিশন আছে, সেখানে নর্থ ইস্ট নিউজ বলছে যে তাদের হাতে নথিপত্র গেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের অফিসার সহ সকল সৈন্যকে রামু সেনানিবাসের বাইরে পা রাখতে নিষেধ করা হয়েছে, যা গত 28 এপ্রিল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়েছে। এর কারণটা নর্থ ইস্ট নিউজ বলছে যে এই যে সাম্প্রতিক সময়ে করিডোর ইস্যুতে রামু সেনানিবাস এই যে অস্ত্রশস্ত্র সহযোগিতায় আরাকান আর্মির কাজ করবে। একই সাথে নর্থ ইস্ট নিউজ এটিও বলছে যে আমাদের চট্টগ্রামে যে 24 পদাতিক ডিভিশন আছে কিংবা সিলেটে যে 17 পদাতিক ডিভিশন আছে সেনাবাহিনীর, তাদের জন্য তাদেরও নাকি আলাদা আলাদা করে এমন নির্দেশনা জারি করা হয়েছে। কারণ চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশন, সিলেটের 17 পদাতিক ডিভিশন কিংবা কক্সবাজারের রামুর 10ম পদাতিক ডিভিশন, এই ডিভিশনগুলোর মাধ্যমেই এই যে করিডোর ইস্যুতে যে আলাপটা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে সহযোগিতার এই প্রত্যক্ষভাবে জড়িত থাকবে এই 3টি ডিভিশন কমপক্ষে। এবং এই কার্যক্রমগুলো যাতে বাইরে সিভিল সোসাইটিতে না যায় তথ্যগুলো, এই জন্য সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে আবদ্ধ করে ফেলানো হচ্ছে সেনা সদস্যদেরকে। এই জন্যই তাদের চলাচল গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। আসলে আজকে প্রকাশ হচ্ছে করিডোর ইস্যু। আজকে সরকারের কেউ বলছেন যে করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কেউ বলছেন কোনো পক্ষের সাথে এখনো আলাপ হয়নি, কিন্তু আসলে ইতিমধ্যে চুক্তিও হয়তো সই হয়ে গেছে, যার দরুন আরাকান আর্মিন কিংবা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বা আরসার তৎপরতা আমাদের পাহাড়ে সমুদ্রে
বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। এই লক্ষ্যটা আরো খুব জোরালোভাবে হলো কবে বান্দরবন সীমান্তের 10 কিলোমিটার ভেতরে আরাকান আর্মির একটি সশস্ত্র গোষ্ঠী এসে বৈশাখী উৎসবে অংশগ্রহণ করলেন। তারা সেখানে বিডিআর সদস্যরা দাঁড়িয়েছিলেন, তারা কিছু বললেন না। এবং আপনারা গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছেন যে নাক্ষাংছড়ি সীমান্ত বান্দরবনের বিভিন্ন অঞ্চলে পাহাড়ে আরসার বাহিনী ঘুরে বেড়াচ্ছে। আমি মূলধারার গণমাধ্যমের কণ্ঠ রোধ করব, কিন্তু আজকের যুগ তো নিউ মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াকে তো কন্ট্রোল করা যাবে না। আমার মূলধারার গণমাধ্যমে এসব ছবি আসছে না, আনা হচ্ছে না, ওই যে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত। কিন্তু সোশ্যাল মিডিয়াকে তো আটকে রাখা যাচ্ছে না। আপনি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করুন যে এসব এলাকায় আরসা বাহিনী ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ আমার পাহাড়, আমার সমুদ্র কি ইতিমধ্যেই আরসা, আরাকান আর্মি এবং নেপথ্য শক্তি মার্কিন বাহিনীর দখলে চলে গেছে? আমার বাংলাদেশের সেনাবাহিনী কি নীরব ভূমিকা পালন করছে? নীরব ভূমিকা পালন শুধু নয়, রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করছে। আমি আগেই বললাম যে আমার কোনো অভিযোগ নেই। আপনাদেরও জন্ম এই বাংলাদেশে, আমারও জন্ম এই বাংলাদেশে। আমার পূর্বসূরি, আমাদের পূর্বসূরি আমাদেরকে একটা মানচিত্র দিয়ে গেছে। এই মানচিত্রটা যদি না থাকে আমি দুঃখে, আমি আমার বুকে ব্যথা পাবো। আপনি ব্যথা পাবেন নাকি পাবেন না এটি সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আমার কষ্ট হবে। কষ্টের জায়গা থেকে আজকে কথা বলছি। কিন্তু সামরিক বাহিনী সহযোগিতা করছেন একটা দেশের একটা বিদ্রোহী গোষ্ঠীকে। এই যে বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করা নিয়েও গত 4 দিন আগে মায়ানমারের জান্তা সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে আপনারা কেন, আমরা যে বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম যে আপনারা আরাকান আর্মিকে সহযোগিতা করছেন, একটা বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করছেন, একটা সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করছেন। তাহলে কি আন্তর্জাতিকভাবে আরাকান আর্মি তারা তো রাষ্ট্র বহির্ভূত সংগঠন। পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে তার ব্রিফিংয়েও বলেছিলেন যে আমাদের যে মিয়ানমার সীমান্ত সেটি রাষ্ট্র বহির্ভূত সংগঠনের দখলে চলে গেছে। তাহলে আমি রাষ্ট্র বহির্ভূত সংগঠনকে জাতিসংঘ হোক আর মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তাদের সহযোগিতায়, তাদের উস্কানিতে কেন সহযোগিতা করছি? আমি যদি একটি রাষ্ট্র হয়ে থাকি, মেরুদণ্ড সম্পন্ন রাষ্ট্র হয়ে থাকি, ছিলাম, মেরুদণ্ড সম্পন্ন রাষ্ট্র আমরা ছিলাম, কিন্তু এর মধ্যে আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে। বিগত সরকারটির পতন হয়ে বিগত সরকার প্রধান শেখ হাসিনা যা যা বলেছিলেন আজকে তাই তাই ঘটছে। আরাকান আর্মির সহযোগিতার ব্যাপারে জনতা সরকার অভিযোগ দিয়েছে। আমরা আসলে কোন দিকে যাচ্ছি? সার্বিক বিচারে যে আলামত দৃশ্যমান হচ্ছে তাতে আমি এটি স্পষ্ট যে সেনাবাহিনীও আমাদের এই দেশটাকে বাঁচালো না, বা বাঁচাতে পারলো না, বা যে কোনোভাবে একটা গভীর ষড়যন্ত্রের ভেতরে ঢুকে গেছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় বাংলাদেশের 18 কোটি জনগণের ফুঁসে ওঠা। এই জনগণকে নিয়ে ফুঁসে উঠবে কে? আমি তো এই মুহূর্তে কোনো রাজনৈতিক শক্তিও দেখি না। আওয়ামী লীগ নেই হয়ে গেছে, বিএনপি, জামাত তারাও চুপচাপ। তারা কেবল মাত্র কথা বলা শুরু করেছে যে এই যে করিডোর, মানবিক করিডোর নামে যে করিডোর, গতকালকে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে বলেছেন যে নির্বাচিত সংসদই এটার সিদ্ধান্ত নেবে করিডোর দেওয়া হবে কি হবে না। আপনি যখন কথা বলছেন তখন তো করিডোরের হয়তো সিগনেচারও হয়ে গেছে। আপনি পারেন, আপনি যেহেতু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, আপনি পারেন বাংলাদেশকে এই অবস্থা থেকে রক্ষা করতে। আপনি দেশে আসুন, দেশে এসে বাংলাদেশের মানুষকে ডাক দিন। প্রয়োজনে যে আওয়ামী লীগ চলে গেছে তাকেও সাথে নিন। ধরে নিলাম গত 17 বছর আপনাদের উপরে অত্যাচার করেছে, ভুলে যান।
দেশের স্বার্থে ভুলে যান, তাকেও সাথে নিয়ে এই কঠিন বিপদ থেকে দেশকে উদ্ধার করুন, করে প্রয়োজনে ক্ষমতায় যান। কিন্তু আজকে যে আপনি ক্ষমতায় যাওয়ার হিসেব করছেন, সেই ক্ষমতায় কিন্তু যেতে পারবেন না। আসলে কি বাংলাদেশ অক্ষত থাকবে? অক্ষত যদি না থাকে, তাহলে আপনি কোন বাংলাদেশের ক্ষমতায় যাবেন? এই জন্য রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য একান্ত প্রয়োজন এই মুহূর্তে। সেনাবাহিনী রক্ষা করতে পারল না দেশ, যদি না পারে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করতে হবে। এছাড়া এই মুহূর্তে বিকল্প কোনো উপায় নেই। এখন এ পর্যন্তই, সবাই ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুজনের যদি একটা তুলনামূলক নির্মোহ আলোচনা করা হয়, এদের মধ্যে কি মিল রয়েছে, কি অমিল রয়েছে, সেই বিষয়টি কেমন হয়? এর কারণ হলো, যে কোনোভাবেই হোক না কেন আমরা শেখ হাসিনাকে বাদ দিতে পারছি না। তাকে বিচার করব, তাকে ধরে আনব, তারপর তার দলকে নিষিদ্ধ করব, তার দলের নাম বাংলাদেশকে উচ্চারণ করতে পারবে না। এই কথাগুলো বাস্তবায়ন করার জন্য আগে তো এই দলটি সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে আপনার জানতে হবে। সেই জানার জায়গাগুলো কি, আর যিনি এই কাজটি করবেন তিনি বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তাকেই কাজটি করতে হবে। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও জানতে হবে আমাদেরকে যে আসলে উনি পারবেন কিনা। এখন আপনি দুজনকে, দুটো যাকে বলা হয় মানুষের মধ্যে একটা লড়াই হচ্ছে, তো সেই লড়াইয়ের পূর্বে আপনি আশা করছেন যে অমুকে জিতবে, অমুকে জিতবে, স্বপ্ন দেখছেন। কিন্তু সেই স্বপ্ন দেখার চেয়ে যদি আপনি যারা লড়াই করছেন তাদের বৈশিষ্ট্যগুলো আপনি তুলনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী লড়াইতে কারা জিতবে। তো এখন লড়াই চলছে পর্দার আড়ালে, তারপরে পর্দার সামনে, পেছনে, সব দিকে। এখন এই লড়াইয়ের মধ্যে কী কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা হয়তো 10 to 15% আন্দাজ করতে পারছি, কিন্তু বাকি 85 থেকে 90% ঘটনা ঘটছে পর্দার অন্তরালে, এবং সেগুলো রীতিমতো ভয়ঙ্কর। এবং এতটা ভয়ঙ্কর যে আপনারা শুনলে মানে আমি এই কথাগুলো বলতে পারবো না। 85% যে কাজগুলো চলছে সবই চক্রান্ত, অর্থাৎ শেখ হাসিনাকে জলে, স্থলে, অন্তরিক্ষে দমন করে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান শাসক শ্রেণী যে কাজগুলো করছে তার মাত্র 10 to 15% আপনি জানতে পারছেন। বাকি কাজগুলো গোপন, আপনি বুঝতে পারছেন না। তার একটা নমুনা খালি যে শোনা যাচ্ছে যে করিডোর দেওয়া হচ্ছে রোহিঙ্গাদেরকে, আরাকান আর্মিদেরকে, জাতিসংঘ এবং আমেরিকাকে খুশি করার জন্য। জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম অসংখ্য ঘটনা ঘটছে। আবার শেখ হাসিনা ওখানে বসে, আওয়ামী লীগ ওখানে বসে যা করছে, বাংলাদেশে যা করছে তা 5%, অর্থাৎ ঝটিকা মিছিল করছে, তারপর শেষে সামনাসামনি ওই যাকে বলা হয় ওয়েব মিটিং করছে, আর মাঝে মধ্যে অডিও বার্তায় শেখ হাসিনা কথা বলার চেষ্টা করছে, এটা দৃশ্যমান। কিন্তু তলে তলে যে কি কাজগুলো হচ্ছে, লন্ডনে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, ঢাকাতে কি হচ্ছে, তারপরে দিল্লিতে কি হচ্ছে, এটা আমরা জানি না। যদি জানতেন নিশ্চিন্তে থাকার মতো কোনো রিজন নেই, অস্থির হয়ে পড়তেন। ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার জন্য নিজের বাপকে মেরে ফেলে, বাপ তার সন্তানকে মেরে ফেলে, এবং একটা দুটো না, মা তার সন্তানকে মেরে ফেলে, সন্তান তার মাকে মেরে ফেলে। এরকম অসংখ্য অশ্লীল, অশ্রাব্য অনেক ঘটনা ঘটে, অসভ্যতামি অনেক ঘটনা ঘটে। যে মানুষ একটা পিঁপড়া মারে না, ক্ষমতার মোহে পড়ে সে লাখ লাখ মানুষকে মেরে ফেলে। মানে এরকমই ক্ষমতা, এটার যাকে বলা হয় এটার কোনো ব্যাখ্যা নাই। যে মানুষটি সারা জীবন, একটা উদাহরণ বলি তাহলে বুঝতে পারবেন। খলিফা আব্দুল মালিকের নাম তো আপনারা শুনেছেন, যেটা উমাইয়া শাসকদের মধ্যে
যিনি যাকে বলা ফাউন্ডার অফ দ্য উমাইয়া ডাইনেস্টি, অর্থাৎ মুয়াবিয়ার পরে ইয়াজিদ, ইয়াজিদের পরে মারওয়ান, মারওয়ানের পরে যিনি ক্ষমতায় এলেন তিনি এই আব্দুল মালিক। তো আব্দুল মালিক যখন ক্ষমতা এলেন তাকে বলা হতো, যাকে বলা হয় সারাক্ষণ তিনি কোরআন নিয়ে থাকতেন, মসজিদ নিয়ে থাকতেন, দুনিয়ার কোনো বিষয়ে তার কোনো যাকে বলা হয় আগ্রহ ছিল না। তো এখন যেদিন তাকে জোর করে বলতে গেলে ধরে মসজিদ থেকে ধরে নিয়ে উমাইয়ারা তাকে দামেস্কের সিংহাসনে বসালো এবং তিনি ক্ষমতায় বসার পর এই মানুষ যে কাজ করেছেন, একটা সুন্দর শাসন দিয়েছেন, 90 বছর তার বংশ রাজত্ব করেছে, সবই ঠিক আছে, কিন্তু তার যে শাসক হাজ্জাজ বিন ইউসুফ, ইরাক অঞ্চলের শাসক, তার মাধ্যমে তিনি পুরো কাবা শরীফ মিনজানিক যন্ত্র দিয়ে কামান দিয়ে কাবার সমস্ত ওয়াল ভেঙে তছনছ করে ছেড়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূলের আহলে বাইত যারা ছিলেন তাদেরকে ফাঁসিতে টানিয়ে মেরেছেন এবং সে বলতেছে যে এই ঘরের যে কোনো অলৌকিকত্ব নাই, এজন্য হাজ্জাজ বিন ইউসুফ ওই ঘরের মধ্যে ঘোড়া বেঁধে রেখেছে, দেখি কি হয়। তো মানে ক্ষমতা মানুষকে এই পর্যায়ে নিয়ে যায়। তো খলিফা আব্দুল মালিকের যদি প্রাথমিক জীবন ধরেন তাহলে এইগুলোর সাথে আপনি মিলাতে পারবেন না। আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে যদি এখন এখানে দেখেন যে তার অতীত কর্মকাণ্ড দেখেন, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরে আপনাকে মনে করতে হবে যে এই চেয়ার রক্ষা করার জন্য পৃথিবীর যত নিষ্ঠুর শাসকরা যা কিছু করেছে উনি সেগুলোর সুযোগ পেলে একটাও বাদ দেবেন না। এটা হলো নর্মাল ব্যাপার। তো এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে যাব না, আমি সঙ্গত কারণে একেবারে প্রথমে মিল অমিলগুলো বলে নিই। শেখ হাসিনার মধ্যে মিল অমিলগুলো বলে নিই যেন আগামীতে যে ফাইটগুলো হবে সেটা আপনারা বুঝতে পারেন যে ফাইটের ফলাফলটা কী হতে যাচ্ছে। প্রথম হলো তাদের দুজনের মধ্যে 1 নম্বর মিল হলো উভয়ই বয়স্ক। তাদের বয়স, ওনার বয়স 86 বছর, ওনার বয়স এখন 79 বছর, 4-5 বছরের ছোট বড়, পূর্বিনা। শারীরিকভাবে দুজনেই সুস্থ, যথেষ্ট সুস্থ, কোনো কথায় জড়তা নেই। তারপরে শেষে তারা দিদে আসছে, মানে যা ইচ্ছে তাই বলে যেতে পারেন। আপনি প্রশ্ন যাই করেন না কেন তিনি তার দ্বারা রাগান্বিত হবেন না বা প্রভোক্ট হবেন না। দুজনই তারা তাদের মতো কথা স্টাইলে, আওয়ামী লীগ স্টাইলে আর গ্রামীণ ব্যাংক স্টাইলে তারা দুজনে কথা বলে যাবেন। 3 নম্বর হলো যে তারা দুজনই ভ্রমণ পিপাসু, প্রচুর ভ্রমণ করেন। তারপরে তারা হলো, এখন আর নম্বর না দিয়ে বলে যায়, তারপরে তারা হলো যে তারা পাত্রমিত্র লোকজন নিয়ে ঘুরতে পছন্দ করেন, আপনজনদেরকে তারা পছন্দ করেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এমনকি যদি কেউ কোনো কালে, আগে যেমন দেখা গেল তার ঘোড়ার রক্ষক ছিল, তো এরকম লোককেও তারা মন্ত্রী বানাতে কার্পণ্য করেন না। বাসার পিয়নকে যদি তারা কোনো মন্ত্রীর উপরে বসাতে মানে আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আপনি তাদের এর মধ্যে অমিল পাবেন না। জাস্ট একটা উদাহরণ দিলাম। তারা উভয়ই প্রচার পছন্দ করেন, প্রশংসা পছন্দ করেন। এরপরে বিদেশে গিয়ে পত্রপত্রিকার সাক্ষাৎকার দিতে পছন্দ করেন এবং যা মুখে আসে তাই সেখানে তারা বলে আসেন এবং এক একটা বক্তব্য বলে আসেন এবং সেটা হইচই পড়ে যায়। শেখ হাসিনার জমানাতেও পড়েছে, এখনও পড়ে যাচ্ছে দেশে এবং দেশের বাইরে। তারপর তাদের যে জিনিসটি রয়েছে সেটি হলো তাদের একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে মানুষকে আকর্ষণ করার। দুজনেরই একটা কমিউনিটি তারা পাগল বানিয়ে ফেলেছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের যারা লোকজন, প্রথম থেকে একটা বিরাট গ্রুপ, তারা ইউনূস সাহেবকে দেবতা মনে করেন। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা ওনাকে সাক্ষাৎ দেবী মনে করেন। তো নিজ নিজ কমিউনিটির মধ্যে তারা উভয় যথেষ্ট পরিচিত। শিক্ষা দীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস একজন যেহেতু ডক্টর পিএইচডি হোল্ডার, তো সেক্ষেত্রে শেখ হাসিনারও অন্তত 100টি ডক্টরের ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি আছে। শেখ হাসিনা MA পাস, উনিও MA পাস, উনিও ডক্টরেট, উনিও ডক্টরেট। কিন্তু ওনার যেটা আছে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আর শেখ হাসিনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তারও কিন্তু ব্যবসা বাণিজ্যের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সংসার চালানো। ওয়াজিদ মিয়া সাহেব তো অন্যরকম ছিলেন, ম্যানেজমেন্ট করা, এবং তিনি তলে তলে যে সকল প্রতিষ্ঠানগুলো করে গেছেন, যে সকল ফাউন্ডেশনগুলো করে গেছেন, সেইগুলোর যে ভিত্তি, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, কর্মকাণ্ড,
এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, এগুলোর চেয়ে কোনো অংশে ছোট নয়, বরং আরও ভালো, আরও বড়। এবং তিনি যে ট্রাস্টগুলো করে গেছেন, শেখ হাসিনা যে ট্রাস্টগুলো করে গেছে, সেই ট্রাস্টগুলো ডক্টর ইউনূসের যে ট্রাস্টগুলো, সেখানে যে বিতর্কগুলো হতে পারে, তিনি সেই বিতর্কের ঊর্ধ্বে আরও কৌশলে সেই ট্রাস্টগুলো তিনি করে গেছেন। ফলে ৩২ নম্বর ভাঙা হয়েছে, সুধা সদন ভাঙা হয়েছে, কিন্তু আনাচে কানাচে অন্ততপক্ষে ৪ থেকে ৫ লাখ লোক এখন পর্যন্ত শেখ হাসিনার ট্রাস্টের মাধ্যমে বেনিফিটেড, সব জায়গাতে চলে গেছে। এরপর শেখ হাসিনা যে গুচ্ছ গ্রামগুলো করেছেন, মানে রাজনীতির বাইরে তিনি একটা কমিউনিটি তৈরি গেছেন গরিব মানুষের জন্য। সেই গুচ্ছ গ্রামে যারা বসবাস করে, তিনি লক্ষ লক্ষ ঘর দিয়েছেন। মানে গুচ্ছগ্রাম একটা জায়গাতে গুচ্ছগ্রাম করেছেন, ওখানে একটা কমিউনিটি আছে। এখানে মরে গেলেও শেখ হাসিনার কথা সবাই বলবে, এরা খালেদা জিয়ার কথা বলবে না, কেউ বলবে না, সব আওয়ামী লীগ করে। এখন বাংলাদেশে প্রান্তিক লেভেলে যে দেখেন কত হাজার গুচ্ছগ্রাম আছে, আর কত হাজার গুচ্ছগ্রামে কত লাখ লোক বসবাস করে। এর বাইরে তিনি ঘর দিয়েছেন, বিভিন্ন মানুষকে আলাদা আলাদা ঘর দিয়েছেন, এটা লাখ লাখ লোককে ঘর দিয়েছেন। এখন যে পরিবার একটা ঘর পেয়েছে, তাকে আপনি মারলেও সে শেখ হাসিনার বাইরে যাবে না। এরপরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে তিনি ব্যবহার করেছেন অসাধারণভাবে। তিনি এই ত্রাণ তহবিলকে ব্যবহার করে 2 হাতে টাকা নিয়েছেন ব্যবসায়ীদের কাছ থেকে, এবং ত্রাণ তহবিলের ট্রানজাকশন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আবার 2 হাতে সেই মানে ব্যয় করেছেন। মন্ত্রীরা, এমপিরা যে যেভাবে যাকে রিকমেন্ড করেছে। এখন গ্রামের একটা লোক ধরেন আমার কাছে আসছে, আমি সাবেক এমপি, তা বলে স্যার আপনি লিখে দিলে হয়ে যাবে। তা আমি বললাম যে ব্যায়াম আসছে, যখন বলছি লিখে দিই, আমি বিএনপিতে তখন লিখে দিলাম, সুপারিশ করা গেল গোলাম মোল্লা রনি। হাসতে হাসতে এসে বললো যে স্যার আমি তো 1 লাখ টাকা পেয়ে গেছি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। তো এইরকম যারা ওখানে সুযোগ সুবিধা পেয়েছেন তারা আলাদা হয়ে গেছেন, আর ওই লোকগুলো এখন যদি এসে সেই ত্রাণ তহবিলে কিছুই না পায়, তারা সঙ্গত কারণেই এখানে যাকে বলা হয় কেমন একটা নেতিবাচক ধারণা পোষণ করবে। এনিওয়ে এরকম অসংখ্য মিল রয়েছে তাদের মধ্যে। আর অমিলের যে জায়গাটি, সেটা হলো এখনো পর্যন্ত শেখ হাসিনা শ্রুড, প্রতিহিংসা পরায়ণ, তিনি ক্ষমা করেন না, এটা নিশ্চিত। কারো পিছনে লাগলে, মানে ওই যে দেখেন না যে পিঁপড়া বা আমরা উল্লা বলি যেগুলো, ওগুলো যদি কামড় দেয়, আপনি যদি পিছন থেকে টান দেন, ওর মাথাটা ছিঁড়ে যাবে, কিন্তু ও কামড় ছাড়বে না। তো ওই শেখ হাসিনা এরকম প্রতিশোধ পরায়ণ যে সে যদি একবার কাউকে টার্গেট করে, সে মরে না যাওয়া পর্যন্ত ওই টার্গেট থেকে সে ছাড়ে না। এজন্য মানে চমৎকার একটা কথা বলছিলেন সুরেন্দ্র সেনগুপ্ত, যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না। আমি নিজে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করেছি। এটা ইউনূস সাহেবও জানেন, শেখ হাসিনাও জানেন, এবং এত ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের কোনো লোক করেনি। এর মধ্যে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা, অনেক আপনজন, তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করেছে, কিন্তু উনি না করেন নাই। এবং এখন পর্যন্ত তার মধ্যে কোনো রকম আফসোস নেই। তার কাছে মনে হয়েছে তিনি যেটা করেছেন ঠিকই করেছেন, দরকার হলে তিনি এইভাবে মরে যাবেন, কবরে যাবেন, কিন্তু ইউনূসের সঙ্গে এক টেবিলে তিনি বসবেন না। এই হলো তার জিদ। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্থক্য, তিনি পছন্দ না করলেও মনের দুঃখ মনে রেখে অনেকের সাথে বসতে পারেন। এখন এটাকে আপনি ভালো নেন মন্দ নেন, এটা আপনার ব্যাপার। এখানে শেখ হাসিনার সঙ্গে তার মিলামিল রয়েছে। শেখ হাসিনা যেটা বলতে পারেন সেটা উনি পারেন না। শেখ হাসিনা যে কমান্ড আছে তার দলের প্রতি, দেশবাসীর প্রতি, তার যে ব্যক্তিগত সাহস আছে, ওটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। এরপরে সবচেয়ে অমিল যেটা আছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নেতিবাচক ইতিবাচক। যেমন শেখ হাসিনা ধরেন কাউকে একটা ক্রস ফায়ার দিতে চায়, এবং সেটা ওসি প্রদীপের মাধ্যমে। সে কোনো ভায়া মিডিয়া না, সরাসরি সে ওসি প্রদীপকে টেলিফোন করে বললো, এই আমি অমুক বলছি, অমুক একটু ফেলাই দাও, ডাইরেক্ট ফেলাই দাও। আবার ধরেন যে এখন যে কর্মকাণ্ডগুলো সে বাংলাদেশে চালাচ্ছে, হয়তো দেখা গেল ইউনিয়ন আওয়ামী লীগের কোনো একজন নেতাকে বললো, যা তো ওই কাজটা করে আয়, ওই কাজটা করে আয়। তো এখানে অনেক ঘটনা তিনি ঘটাতে পেরেছেন অতীতে, এবং এই যে বিশ্ববিদ্যালয় পুরো এরশাদ জামানাতে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি নিজে গুলি কিনেছেন, গুলি কিনে ওদের হাতে গুলি ধরাই দিয়েছেন, যা আজকে গুলাগুলি কর ছাত্রদলের পোলাপানের সঙ্গে।
এটা বাস্তবতা। তো এই যে ক্রেজিনেসটা তার মধ্যে আছে, এই জন্য তার দলের যারা লোকজন আছে জমের মতো ভয় পায় তাকে, জমের মতো ভয় পায়। এবং তার জীবনে এটা আমাদের জন্য গজব না আশীর্বাদ এটা আল্লাহ জানেন, বা তার জন্য গজব বা আশীর্বাদ এটা একমত আল্লাহ জানেন। সেটা হলো তিনি যা চেয়েছেন, করতে চেয়েছেন তার শৈশব থেকে শেষ পর্যন্ত তিনি সেটা পেরেছেন। ডক্টর ওয়াজেদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি যখন আজকের কাগজে চাকরি করতাম, উনি আজকের কাগজে লিখতেন সে 1990 সালে। তো এটা এসে উনি আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেন আজকের কাগজের। তো আমার মানে আমার টেবিলের সামনে উনি বেশিরভাগ সময় বসতেন। তা আমি বসতাম, আমার পাশে ফরিদ কবির বসতো, এখন প্রথম আলোতে আছেন। প্রথম আলোতে সাজ্জাদ আছেন, সাজ্জাদ শরীফ, ও আমাদের সাথে চাকরি করতো। কিন্তু ওর বড় ভাই ফরিদ কবির, কবি ফরিদ কবির খুব নাম করা কবি, এখন আজকের কাগজে সাংবাদিক ছিল। তারপরে ওখানে আবু হাসান শাহরিয়ার কবি বসতো, আর একটা ভদ্রলোক বসতেন ডাক্তার মাসুদুজ্জামান। তো ফরিদ কবির, মাসুদুজ্জামান, আমাদের তিনটা টেবিল পাশাপাশি ছিল। আমি মফস্বল ডেস্কের এডিটর ছিলাম, আর ওই আরেকটা স্পেশাল পৃষ্ঠা বের করে ডাক্তার মাসুদুজ্জামান, আর ফরিদ কবির হলো সম্পাদকীয় পোস্টটা। তো সম্পাদকীয় পোস্টে প্রথম সব আমরা চেষ্টা করলাম যে ওই গতানুগতিক বাইরের লেখকদেরকে এনে সম্পাদকীয়, এই যে এখন আমরা যেভাবে লিখছি কন্ট্রিবিউটিং এডিটর, তো ওভাবে, যার জন্য নতুন সব লেখকরা এসে ওখানে বসে থাকতেন। তা ফরিদ কবিরের টেবিলটা ছিল সবচেয়ে বেশি ভরপুর, আর আমার টেবিলটা যেহেতু সারা বাংলাদেশের 64টা জেলা, সমস্ত উপজেলার যারা প্রতিনিধি সবাই আমার কাছে আসতেন তাদের নিউজ নিয়ে, তো এই দুটো টেবিল একে রমরমা। যাই হোক, তা কখন দেখা গেল যে আমার লোক গিয়ে ফরিদ কবির সামনে গিয়ে বসতো, আবার ফরিদ কবির সাহেবের লোক গিয়ে আমার কাছে বসতো, ফলে আমার সাথে ফরিদ কবিরের একটা সবচেয়ে বন্ধুত্বটা বেশি গড়ে উঠলো, পাশাপাশি দুজনে এভাবে বসতাম আর কি। তো উনি যেহেতু লিখতেন ফরিদ কবির ওখানে এসে, ওখানে সামনে সিট থাকলে এসে আমার সামনে বসতেন, আমার সাথে গল্প গুজব করতেন। তখন আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার ব্যক্তিগত বিষয় নিয়ে, তার বৈবাহিক বিষয় নিয়ে অনেক খোলামেলা বিষয় আলোচনা করতেন, এবং উনি দ্বিধা আসছে সব ফটাফট করে বলতেন। এবং উনি যেটা বলতেন তার মধ্যে একটা হলো যে বঙ্গবন্ধু তাকে ভয় পেতেন, তার যে জিদ ছিল, শেখ কামাল তাকে ভয় পেতেন, পরিবারের সমস্ত লোক, তার মাও তাকে ভয় পেতেন। ছোটকাল থেকে তিনি খুব জেদি ছিলেন, ভীষণ রকম জেদি ছিলেন, যেটা বলতেন সেটা করে ছাড়তেন, এইগুলো এটা। আর তার মধ্যে দুটো, একটা হলো শিশুর মতো সরলতা ছিল, আবার কুটিলতা ছিল, দুটো একসাথে। আপনার মানে মনে হবে আপনার বোন, একেবারে বোন, যখন যদি সে আপনার বোন হয়, রিয়েলি সে আপনার বোন। যদি সে আপনার শত্রু হয় তাহলে তার মতো কুটনি বুড়ি আর পৃথিবীতে নাই। এখন যে যেভাবে তাকে ব্যবহার করতে পেরেছে, সালমান তাকে সামহাও বোন বানিয়ে ফেলতে পেরেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে বোন বানিয়ে ফেলতে পেরেছিল, কিন্তু যারা শত্রু বানিয়েছে তাদের কিন্তু সবাইকে তিনি একেবারে ভ্যানিশ করে দিয়েছেন। সেটা তুফাইল সাহেব বলেন, সুরঞ্জিত বাবু বলেন, মানে সাজিয়া চৌধুরী বলেন, প্রত্যেকটা মানুষকে তিনি একেবারে, আব্দুল সামাদ আজাদ বলেন, এদের জীবন তিনি হারাম করে দিয়েছেন পার্টির মধ্যে, নিজেদের দলের মধ্যে। আর ইনুস সাহেবের কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি বুঝতে পারবেন, ইনুস সাহেবের কাছে গিয়ে যদি খালি পাশে খালি শেখ হাসিনার একটা, মানে উনি ঘুমায় আছেন, সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাউম, ওই যখন আজান হয়, আজানের পরপর যদি হঠাৎ পাশে একটা টেপ রেকর্ডার ছেড়ে দেওয়া হয়, আমি কী খবর, আমি শেখ হাসিনা বলছি, বা স্যার আপনি কেমন আছেন, উনি তাকে স্যার ডাকতেন নাকি, ইউনুস সাহেব আমাকে নিজেই বলেছেন যে তাকে স্যার ডাকতেন। কী খবর স্যার, কেমন আছেন, বিশ্বাস করে সেই রুমে যে কি হবে। তো এই যে একটা, আপনি যতটুকু বললাম ভিডিও যেন আরও বড় না হয়, যে এই যে মিল এবং অমিল, এই বিষয়গুলো একটু পর্যালোচনা করে সামনে যে ফাইটিংটা আসছে, একদিকে আওয়ামী লীগ আর একদিকে এনসিপি, একদিকে শেখ হাসিনা আর একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, একদিকে ওনার আমেরিকার জো বাইডেন প্রশাসনের সাবেক কর্তা ব্যক্তি, অন্যদিকে ইন্ডিয়া, আবার শেখ হাসিনার যারা সাহায্যকারী রাজনৈতিক শক্তিগুলো আছে তারা তো বাংলাদেশে এখনও বলিয়ান, তারা প্লাস এনসিপিকে যারা সাহায্য করতে চাচ্ছে তারা, সব মিলে আগামীর যে ফাইটিংটা কোন পর্যায়ে যাবে এবং পরিণতি কী হবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখলেন, বাংলাদেশ সেনানিবাসের সমুদ্র সৈকতে তিনি যে কাহিনী ঘটছে এবং ঘটনা ঘটছে, তাতে কি বাংলাদেশ সেনাপ্রধান এবং সেনাবাহিনী বাংলাদেশটাকে রক্ষা করতে পারবে না?
এই বিষয় নিয়ে যে বক্তব্যটি শুনলেন, এই বক্তব্যটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।